নমস্কার বন্ধুরা, ডব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর জন্য আমাদের জিকে প্র্যাকটিস সেট নাম্বার আজকের 4 থাকছে। এর আগে অলরেডি আমরা 3টে ক্লাস নিয়ে আলোচনা করেছি, যার প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে করা রয়েছে। তোমরা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই এখনই ফলো করে রাখো, কারণ এই ধরনের কন্টেন্টগুলো ফ্রি অফ কস্ট তোমরা পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য, যেখানে জিকে সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই সেকশনটায় আমাদের কে চাকরিটা পাবে কে পাবে না সেটা ডিসাইড করবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে ম্যাথ সেকশনটা আমরা কিন্তু তোমাদের 100% অ্যাকুরেসির সাথে কিন্তু করানো হচ্ছে। এখানে পার্সেন্টেজের ক্লাস এসেছে এবং পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে। এছাড়া দুটো প্র্যাকটিস সেটও কিন্তু আলোচনা করা হয়েছে ম্যাথ সেকশন থেকে। তো চলো আজকের আমরা দেখব প্র্যাকটিস সেট নাম্বার 4 জিকে কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের সাথে আমরা ডিটেলস তথ্য দেখব এবং শেষ পর্যন্ত দেখবে 30টি প্রশ্ন রাখা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের ডিটেলস তথ্য নিয়ে আলোচনা করব, যেটা আমাদের আসন্ন পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য উপযোগী হবে। তো এখানে অঙ্ক, ইংরেজি, বাংলা এবং জিকে 4টে সেকশন রয়েছে, যার মধ্যে আমরা জিকে এবং অঙ্ক দুটোই কিন্তু করাচ্ছি। বাকি বাংলা ইংরেজিটা তোমাদের নোটিফিকেশান বের হোক তখন তোমরা এই সম্পর্কে জানতে পারবে, কারণ এর কিন্তু নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে। চলো আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। তোমরা যারা যারা টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে এবং এই অ্যাপের মধ্যে তোমরা সকলে রেজিস্টার করে লগ ইন করে রাখবে, কারণ ফ্রি পিডিএফ ক্লাসের সেটা কিন্তু এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার যে বিখ্যাত বন্দর যেটা হচ্ছে লোথাল, এটা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? তো সিন্ধু সভ্যতা থেকে আমাদের প্রশ্ন আসবে, যেটা হচ্ছে প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এখানে একটা গুরুত্বপূর্ণ বন্দর শহর সেটা হচ্ছে লোথাল, যেটা বর্তমানে অবস্থান করছে গুজরাট রাজ্যে। গুজরাটের লোথাল, যেখানে কিন্তু ধান চাষেরও অস্তিত্ব আমরা পেয়েছি। আর যদি সিন্ধু সভ্যতা সম্পর্কে বলা হয়, সিন্ধু সভ্যতা কিন্তু আবিষ্কার করা হয়েছিল 1921 সালে। 1921 সালে সিন্ধু সভ্যতা দয়ারাম সাহানি তিনি আবিষ্কার করেছিলেন পাঞ্জাবের মন্টগোমারি জেলায় রাভি বা ইরাবতী নদীর তীরে। আর এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হচ্ছে, কারণ হরপ্পার বেশিরভাগ যে সাইট সেটা কিন্তু হরপ্পাতেই অবস্থান করছে, এই জন্য এটাকে হরপ্পা সভ্যতা বলা হচ্ছে। এবং সিন্ধু নদীর তীরে, তাই জন্য এটাকে সিন্ধু সভ্যতা বলা হচ্ছে। এছাড়া মহেঞ্জোদারো আরেকটি গুরুত্বপূর্ণ সাইট রয়েছে, যেখানে আমরা বৃহৎ শস্যাগার এবং স্নানাগার দুটোই কিন্তু পেয়েছি। আর এই মহেঞ্জোদারো সভ্যতা বা মহেঞ্জোদারো যে সাইট গুরুত্বপূর্ণ সেটা আবিষ্কার করেছিলেন 1922 সালে। 1922 সালে কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। যদি প্রশ্ন বলা হয় যে ভারতে বৃহত্তম সাইট যেটা সিন্ধু সভ্যতার ভারতে অবস্থান করছে সেটা কোনটা? ভারতের মধ্যে অবস্থানকারী সিন্ধু সভ্যতার সবথেকে বড় সাইট হচ্ছে আমাদের হরিয়ানার রাখিগাড়ি, যেটা হরিয়ানাতে অবস্থান করছে। এটি কিন্তু আমাদের এই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সাইট। এছাড়া তোমাদের এখান থেকে আরেকটা কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে 2021 সালে, গুজরাটে অবস্থান করছে। এই গুজরাটের লোথাল তো একটা বন্দর শহর রয়েছে, তার সাথে গুজরাটে আরেকটি অবস্থান করছে, সেটা হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরা কিন্তু জলাশয়ের জন্য বিখ্যাত রয়েছে, কারণ জল সঞ্চয়ের পদ্ধতি কিন্তু এখানে রয়েছে। এবং ধোলাভিরা কিন্তু 2021 সালে ইউনেস্কো দ্বারা এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কিন্তু পেয়েছে। তার সাথে আমরা যদি লোথাল বলি, লোথাল কিন্তু বন্দর শহর রয়েছে, তার সাথে লোথাল কিন্তু ভোগাভা নদীর তীরে অবস্থান করছে। কোন নদীর তীরে অবস্থান করছে লোথাল? ভোগাভা নদীর তীরে অবস্থান করছে। এবং এই লোথালকেই কিন্তু সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? গুজরাটে অবস্থান করছে এই লোথাল এটাকে। এবং এখানে পোতাশ্রয় বা কৃত্রিম যে ডকইয়ার্ড সেটা কিন্তু এখানেই পাওয়া গেছে। চলো আমরা পরের প্রশ্নে আসি। প্রতিটি প্রশ্নের এইভাবে আমরা ডিটেলস দেখব, ঠিক আছে? পুরো জিনিসটা যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা এখান থেকে প্রশ্ন কমন পাবই, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এর কথা বলা হয়েছে? তো সংবিধানে কত নম্বর আর্টিকেলে এটি বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা? যেটা আমরা জানি ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের কথা। এই যে আমাদের এটি রয়েছে না, এটি কিন্তু একটা মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়, অর্থাৎ সংবিধানের 3য় পার্টে রয়েছে, যেটা আর্টিকেল নাম্বার যদি বলা হয় 12 থেকে 35 নম্বর সংবিধানের ধারায় কিন্তু এটি বর্ণিত রয়েছে আমাদের মৌলিক অধিকারগুলি। আমাদের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে আমরা বিভিন্ন সংবিধানের বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি। এই যে মৌলিক অধিকার রয়েছে এটা কিন্তু আমরা আমেরিকার সংবিধান থেকে বড় করেছি। কোথা থেকে? আমেরিকার সংবিধান থেকে, ইউএসএ সংবিধান থেকে এটা আমরা নিয়েছি। বর্তমানে আমাদের ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, আগে ছিল 7টি। একটি মৌলিক অধিকার যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, যেটা 1978 সালের 44 নম্বর
44 নম্বর সংবিধান সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978 করা হয়েছিল। সেখানে 31 নম্বর আর্টিকেলে ছিল সম্পত্তির অধিকার, সেটাকে বাদ দেওয়া হয়েছে, যেটা বর্তমানে রয়েছে একটা লিগ্যাল রাইট হিসাবে 300A নাম্বার আর্টিকেলে। কোথায় আছে? 300A নাম্বার আর্টিকেলে কিন্তু বর্তমানে এটি বর্ণিত রয়েছে। তাহলে বর্তমানে কতগুলো রয়েছে? 6টি রয়েছে, যার মধ্যে রয়েছে সাম্যের অধিকার, যেটা পড়ছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলে। 14 থেকে 18 নম্বরে পড়ছে সাম্যের অধিকার। পরবর্তী রয়েছে স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা 23 থেকে 24-এ রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার। পরবর্তী রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট রয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা 29 থেকে 30 নম্বর আর্টিকেলে রয়েছে। আর যেটা বললাম 31 নম্বর আর্টিকেল, ওটা তো সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে, তোমরা জানো সেটা। এবং 32 নম্বর আর্টিকেল রয়েছে একটা, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো এই টোটাল আমাদের 6টি মৌলিক অধিকার বর্তমান সংবিধানে রয়েছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, আলোর কোন ঘটনার জন্য আকাশের রঙকে নীল দেখায়? আলোর কোন ঘটনার জন্য আমরা আকাশের রঙকে নীল দেখি? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিক্ষেপণ। বিক্ষেপণের মানে আলোর যে বিক্ষেপণ ধর্ম, তার কারণেই কিন্তু আমরা আকাশের রঙকে নীল দেখি। শুধু কি তাই আকাশের রং শুধু নীল দেখায় বিক্ষেপণের জন্য? তার সাথে সাথে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমরা সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় আকাশকে কিছুটা লাল রঙের দেখি, বা সূর্যের কালার মানে সূর্যের যে কালার সেটাকে একটু অন্যরকম দেখায়। তার কারণ কিন্তু এটা এই বিক্ষেপণ। এছাড়া মেঘের রং কিন্তু আমরা সাদা দেখি, আসলে কিন্তু এগুলো তা নয়। তো এগুলো কিন্তু আলোর বিক্ষেপণ ধর্মের জন্যই কিন্তু এগুলো আমরা দেখতে পাই। প্রধানত আমরা যখন রামধনু দেখি, যদিও একটা অস্বচ্ছ বর্ণালীর উদাহরণ রয়েছে, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে সাদা আলো 7টা বর্ণে আলোয় কিন্তু ভেঙে বিভক্ত হয়ে বেনি আসহ কলা, এই যে 7টা বর্ণ রয়েছে, সেই 7টা বর্ণে কিন্তু প্রকাশ পায়। সেটা হচ্ছে রামধনু, যেটা আমরা দেখতে পাই। ঠিক কখন দেখতে পাই? সেটা হচ্ছে আমরা বৃষ্টির ঠিক কিছুক্ষণ পর যেদিকে সূর্যোদয় হয়, বা মানে যেদিকে সূর্য থাকে ঠিক তার অপোজিটে কিন্তু আমরা দেখতে পাই রামধনু। তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এছাড়া মরীচিকা, পরীক্ষায় প্রশ্ন আসে মরীচিকা কিসের উদাহরণ? এটিও কিন্তু আমাদের আলোর একটি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মরীচিকা হচ্ছে তার একটা উদাহরণ। তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মরীচিকা কিসের উদাহরণ, বা সূর্যাস্তের আগে বা পরে সূর্যের যে রঙটা কালারটা পরিবর্তন হচ্ছে, এর কারণ কি? তো এটার কিন্তু কারণ হবে বিক্ষেপণ। আর যদি মরীচিকার কথা বলা হয়, সেটা হবে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু দুটোই চলে এসেছে। পরের প্রশ্নে এবার আসবো। পরবর্তী প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, যাকে দক্ষিণ গঙ্গা বলা হয়? তো দক্ষিণের গঙ্গা বলা হয় কোন নদীকে? অবশ্যই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী সেটা হচ্ছে গোদাবরী, যেটাকে দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। কিন্তু দক্ষিণের গঙ্গা মানে কিন্তু এখানে কাবেরী হবে না, কারণ হচ্ছে এখানে কাবেরী কিন্তু হবে না। তার কারণ যখন প্রশ্নে বলা হবে পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের যে দীর্ঘতম নদী বা পবিত্রতার দিক থেকে কোন নদী রয়েছে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত, সেটা কিন্তু কাবেরী আমাদের সঠিক উত্তর হবে। আর যদিও ভারতের বৃহত্তম নদী রয়েছে গঙ্গা, যেটা দীর্ঘতম নদী, এবং দক্ষিণ ভারতের যদি বৃহত্তম নদী বলা হয় তাহলে গোদাবরী, যদি বলা হয় ভারতের পবিত্র নদী তাহলে তো কিন্তু গঙ্গা হবে। আর দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলা হয় তাহলে কিন্তু হবে গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলে তাহলে কিন্তু গোদাবরী হবে। আর পবিত্রতার দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই কাবেরী হবে উত্তর। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেকের কনফিউশন হতে পারে, এই উত্তরগুলো দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা, অর্থাৎ কে রচনা করেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থ? সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য, চাণক্য, এই কৌটিল্যেরই আরেক নাম হচ্ছে চাণক্য, অথবা থাকতে পারে বিষ্ণুগুপ্ত। এই তিনজন ব্যক্তি কিন্তু একই ব্যক্তি, তো এদের নাম তিনটে রয়েছে। ইনিই কিন্তু রচনা করেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থটি। এছাড়া মনে রাখবে এই কৌটিল্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে বলা হয়। এছাড়া অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা তিনি ছিলেন, তার সাথে সাথে কৌটিল্য কিন্তু একটা শিক্ষাকেন্দ্র ছিল, সেটা হচ্ছে তক্ষশিলা। তক্ষশিলাতে তিনি কিন্তু জ্ঞান এখানে কিন্তু অর্পণ করেছিলেন। তার সাথে সাথে মনে রাখবে তার সময় যে সমস্ত রাজা ছিলেন, যার মধ্যে রয়েছে কি অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে তার সাম্রাজ্য প্রতিষ্ঠায় তিনি বিশেষভাবে সহায়তা করেছিলেন। চলো পরের প্রশ্নে আসি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935। 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক।
অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে যে এটি কত সালে জাতীয়করণ হয়েছিল। তো এটি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি 1949 এটি জাতীয়করণ করা হয়। পরীক্ষায় এটাও আসে যে আরবিআইয়ের প্রথম গভর্নরের নাম কি। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন কে? স্যার অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ ছিলেন এই আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর। কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে যে বর্তমান গভর্নরের নাম কি আছে। তো আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা তিনি 26তম বর্তমান গভর্নর পদে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। যদি প্রশ্ন এমনটা বলা হয় যে ভারতের প্রথম গভর্নর যিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে, ঠিক আছে, ভারতীয় হিসাবে প্রথম, মানে আমি তোমাদের একটা বলেছি সেটা হচ্ছে আরবিআইয়ের প্রথম গভর্নর তিনি হচ্ছেন অসবর্ন স্মিথ। যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর প্রথম, তাহলে কিন্তু হবে সিডি দেশমুখ। সিডি দেশমুখ হলেন তিনি কিন্তু ভারতের প্রথম গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ঠিক আছে, তো পুরো জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। আর একটা বাকি থাকলো হেডকোয়ার্টার বা সদর দপ্তর, যেটা মুম্বাইতে অবস্থান করছে। চলো পরের প্রশ্নে আসার আগে তোমাদের একটু বলে রাখি, অবশ্যই তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে। তার কারণ হচ্ছে এখানে সমস্ত ধরনের যে ক্লাসের কন্টেন্ট বা ফ্রি পিডিএফ সেগুলো কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যে পাবে। এছাড়া এর মধ্যে থাকবে কিছু পেইড পিডিএফ, যেখানে কিন্তু তোমাদের এক্সামগুলো ক্র্যাক করার জন্য, তোমাদেরকে সহায়তা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যার মধ্যে ভারতের ইতিহাস কমপ্লিট রয়েছে, ভারতের সংবিধান রয়েছে এবং স্ট্যাটিক জিকে। তার সাথে কিন্তু আরও বিভিন্ন প্রশ্নপত্র রয়েছে প্রিভিয়াস ইয়ারের, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 13 টাকা প্রতি মাস হিসাবে। এবং রেলওয়ে সামনে এক্সাম রয়েছে, তার জন্য এনটিপিসি 2020-21 থেকে শুরু করে 2026-এর সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারের জিকে কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডিরও রয়েছে, সায়েন্সও আছে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা দেখে নিও। আর অবশ্যই এখানে যারা পঞ্চায়েতের জন্য স্পেশাল নোটস খুঁজছো, তোমাদের নোটিফিকেশান বের হোক তখন কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এছাড়া ডব্লিউবিপিএসসির যত প্রিভিয়াস ইয়ার এখনও পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমরা এক সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবে। এবং ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোলও তোমরা পাবে, তার সাথে ডব্লিউবিপির সম্পূর্ণ যে স্টাডি নোটস সেগুলো সব তোমাদেরকে প্রোভাইড করা হবে। এখানে দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস, যেখানে প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস খুব সুন্দরভাবে রয়েছে। সমস্ত তথ্য ডিটেলস কিন্তু অ্যাপের মধ্যে গেলে তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে, সেখানে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা সকলে 100 টাকা এখানে কিন্তু প্রাইস রয়েছে। ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধানটাও কিন্তু 100 টাকায় প্রাইস আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের সংবিধান, যেখানে খুব সুন্দরভাবে কিন্তু ভারতের সংবিধানকে আমরা সাজিয়ে দিয়েছে। তোমাদের সকলের কিন্তু সুবিধা হবে। আর এখানে খুব একটা বেশি পেজ নেই, 80টা পেজের মধ্যে কমপ্লিট করা আছে এই ইতিহাস এবং সংবিধান দুটোই। এছাড়া স্ট্যাটিক জিকে যেখানে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, আর এটা 126টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। তোমাদের কোনো সমস্যা হলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এছাড়া এখানে স্ট্যাটিক জিকের সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। এখানে কিছু ডেমো পিডিএফও তোমরা দেখতে পাচ্ছ, ভারতের যে স্ট্যাটিক জিকে সম্পর্কিত আমরা যে পিডিএফ রয়েছে সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। অ্যাপের মধ্যে গেলে সব তথ্য তোমরা পেয়ে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রতি মাসে তোমাদেরকে প্রোভাইড করছি, যেটা প্রতি মাস হিসাবে তোমরা পেয়ে যাবে। প্রায় 500-র কাছাকাছি প্রশ্ন উত্তর থাকবে, সেগুলো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা এসএসসি, রেল, আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, প্রতিটা এক্সামের জন্য। এখানে 13 টাকা হিসাবে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, সেটা তোমরা দেখে নিও। এবং আমরা কিন্তু প্রতি মাসের যে 100টা টপ 100 কোশ্চেনও কিন্তু তোমাদের দিই। এই মাসের, যেটা কিন্তু মে মাস চলে গেল, এটারও কিন্তু তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। ক্লাস আগামীকাল বা পরশুর মধ্যে ক্লাস চলে আসবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ এপ্রিল 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ডেমো পিডিএফ, প্রতিটা তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। যাই হোক, প্রশ্নোত্তরগুলো আমরা চলে আসি। পরের প্রশ্ন আমাদের রয়েছে, কোনো বস্তুর ওজন বা ওয়েট পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি বা সর্বোচ্চ হয়? এখান থেকে দুটো প্রশ্ন আসবে। দুটো প্রশ্নের মধ্যে অনেকের এটা কনফিউশন হবে, কারণ এখান থেকে রেলে একটা প্রশ্ন এসেছিল, যে বলা হয়েছিল যে মাস, এখানে ওজনের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছিল ভর। এখানে ভরের কথা বলা হয়েছিল, কোনো বস্তুর ভর দেখা গেল পৃথিবীতে 20 কেজি, তাহলে চাঁদে গিয়ে মাপলে তার ভরটা কত হবে? তো সবাই বলেছিল যে একটু বেশি হবে, 12, কিংবা কেউ বলেছিল কম হবে, কেউ আবার 1/6 দিয়ে ভাগও করে ফেলেছিল। তো এটা কিন্তু নয়, ভর কিন্তু মাস, এটার কোনো পরিবর্তন হয় না। সেটা তোমাদের পৃথিবীর যে কোনো জায়গায় বা পৃথিবীর বাইরে যেখানেই মাপা হোক, ভর কিন্তু বস্তুর অপরিবর্তিত থাকে। ঠিক আছে, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ওয়েট।
ওজন। তো বলা হয়েছে কোনো বস্তুর ওজন পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি হয়ে থাকে, এটা হচ্ছে মেরু অঞ্চলে, অর্থাৎ পোল এরিয়া যেটা রয়েছে, নর্থ পোল এবং সাউথ পোল, সব থেকে বেশি কিন্তু হবে সেইখানে ওজন। যদি বলা হয় সব থেকে কম, তাহলে কোথায় হবে? আমরা যেটা দেখব 0 ডিগ্রি অক্ষরেখা বা বিষুবরেখা বা নিরক্ষীয় অঞ্চল যেটা রয়েছে 0 ডিগ্রি অক্ষরেখা, সেখানে কিন্তু সব থেকে কম কিন্তু হবে ওজন। ঠিক আছে, এই দুটো জিনিস বা তিনটে জিনিস যেটা বললাম, এই তিনটেই কিন্তু মুখস্থ রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন একটা হবে। চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো বক্সারের যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। 1764 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল, যেখানে নেতৃত্ব দান করেছিলেন কে? হেক্টর মুনরো। মুনরোর নেতৃত্বে হয়েছিল ব্রিটিশ কোম্পানি, তিনি কিন্তু ছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন হেক্টর মুনরো। এবং অন্যদিকে ছিলেন কে না, বাংলার নবাব ছিলেন মীর কাসিম, অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এদের যে সম্মিলিত বাহিনী, এদের সাথে ওই হেক্টর মুন্ডো, এদের দুজনের মধ্যে হয়েছিল 1764 সালে বক্সারের যুদ্ধ, যেখানে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জয়লাভ করেছিল। ঠিক আছে, ব্রিটিশরা এখানে জয়লাভ করে। পরের প্রশ্ন রয়েছে, কোন প্রণালীটি বা স্ট্রেট যেটা ভারত এবং শ্রীলঙ্কাকে একে অপরের থেকে পৃথক করছে? অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে নিচের কোন প্রণালী? তো সঠিক উত্তর হয়ে যাবে পক প্রণালী, যেটি কিন্তু অবস্থান করছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। এখানে আমাদের অন্যান্য অনেক অপশানগুলো রয়েছে, আমরা একটু সেই সম্পর্কে দেখব। যেমন মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী এটি অবস্থান করছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থান করছে মালাক্কা প্রণালী। এছাড়া কিন্তু যদি অপশানে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া না থাকে, তাহলে কিন্তু দেখবে আন্দামান এবং দক্ষিণ চীন সাগর, এই দুজনকে কানেক্ট করছে এই মালাক্কা প্রণালী। কি বললাম? আন্দামান এবং দক্ষিণ চীন সাগরকেও কিন্তু কানেক্ট করছে এই মালাক্কা প্রণালী। তার সাথে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে। এবং রয়েছে জিব্রাল্টার প্রণালী, এটি অবস্থান করছে ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে। ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে রয়েছে জিব্রাল্টার প্রণালী। এবং এখানে যদি বলা হয় ডাইরেক্ট কোনো কন্টিনেন্ট না বলে যদি দেশের কথা বলা হয়, তাহলে স্পেন এবং মরক্কোর মধ্যে অবস্থান করছে জিব্রাল্টার প্রণালী। কি বললাম? স্পেন এবং মরক্কো থাকতে পারে অপশানে, অথবা অপশানে থাকতে পারে ইউরোপ আফ্রিকা, যদি মহাদেশের নাম বলা হয়। ইউরোপ এবং আফ্রিকার নাম দেবে। আবার যদি এদেরও নাম না দেয়, তাহলে কিন্তু বলবে আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করছে কে না, জিব্রাল্টার প্রণালী। এই টোটাল জিনিসটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখে পড়বে, কারণ এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে জিব্রাল্টার প্রণালী থেকে। ঠিক আছে, সেটা দেশ দিতে পারে বা মহাদেশ দিতে পারে বা মহাসাগর দিতে পারে। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমরা ফার্স্টেই দেখে নিয়েছি, এটি আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ থেকে কিন্তু এটা আমরা বড় করেছি। তো আমরা দেখব ভারতের সংবিধানের বিভিন্ন পার্ট আমরা বিভিন্ন দেশ থেকে নিয়েছি। এখানে ফার্স্ট আমাদের অপশানে রয়েছে ব্রিটেন। ব্রিটেন থেকে আমরা কোন কোন জিনিস নিয়েছি? যেমন সংসদের যে শাসন ব্যবস্থা, আমাদের পার্লামেন্টারি যে ব্যবস্থাটা রয়েছে, সেটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে। তাছাড়া একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের ভারতের নাগরিকত্ব কিন্তু একক নাগরিকত্ব, সেটা ব্রিটেনের সংবিধান থেকে আমরা নিয়েছি। আইনের শাসন ব্যবস্থা, ক্যাবিনেট ব্যবস্থা, ক্যাবিনেট যে প্রথাটা রয়েছে আমাদের ভারতে, সেটাও কিন্তু আমরা ব্রিটেন থেকে নিয়েছি। পরবর্তী রয়েছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া বর্তমানে যেটা রয়েছে, তাদের থেকে আমরা মৌলিক কর্তব্য নিয়েছি, ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য আমরা নিয়েছি সোভিয়েত ইউনিয়নের থেকে। তার সাথে নিয়েছি কি না, প্রস্তাবনা যে ন্যায় বিচারের আদর্শ, সেটাও কিন্তু আমরা নিয়েছি সোভিয়েত ইউনিয়নের থেকে। এছাড়া আমেরিকার থেকে তো আমরা দেখলাম মৌলিক অধিকার নিয়েছি। শুধু কি মৌলিক অধিকার না, এর সাথে কিন্তু বিচার বিভাগীয় যে পর্যালোচনা, এটাও কিন্তু নিয়েছি আমরা আমেরিকার থেকে। আর আয়ারল্যান্ড রয়েছে, আয়ারল্যান্ড থেকে আমরা ডিপিএসপি নিয়েছি, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। এবং ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি পরীক্ষায় আসে, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে ধার নিয়েছি? আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা আমরা বড় করেছি। পরের প্রশ্ন রয়েছে, কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ নিচের কোন অঙ্গাণুকে বলা হয়? তো অবশ্যই আত্মঘাতী থলি বলা হয়ে থাকে কোষের, সেটা হয়ে যাচ্ছে লাইসোজোম। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া অন্যান্য অপশান রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কোষের। তার কারণ কি? কারণ এখানেই কিন্তু কোষের প্রয়োজনীয় যে শক্তি বা এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটাকে কিন্তু এখানে তৈরি করা হয় এবং এখানে জমাও রাখা হয়। এখানে শক্তি ঘর কেন বলা হচ্ছে? কারণ যে এনার্জি রয়েছে সেটাকে এটিপি রূপে এখানে জমা রাখা হয়, এবং শরীরে যখন আমাদের শক্তির প্রয়োজন হয়, এই এটিপি কিন্তু পরবর্তীকালে আমাদেরকে শক্তির যোগান দেয়।
পরবর্তী রয়েছে লাইসোজোম, তো আমরা দেখেই নিয়েছি, যেটাকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে রাইবোজোম, রাইবোজোমকে বলা হয়ে থাকে প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন কারখানা বলা হয়ে থাকে এই রাইবোজোমকে। তার সাথে রয়েছে আমাদের লাস্ট অপশান গলগি বডি। গলগি বডিকে কী বলা হয় না কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তার কারণ কি আছে না কারণ হচ্ছে কোষের যে বিভিন্ন পদার্থের ক্ষরণ এবং তাদের যে পরিবহন, এই টোটাল জিনিসটা কিন্তু কন্ট্রোল করে এই গলগি বডি। এই জন্য এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ঠিক আছে, তো কেমন লাগছে তোমাদের অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের যারা যারা ক্লাসটি দেখছো, এবং কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো যে কেমন লাগছে, এবং অন্য কোনো টপিক যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই জানাবে। এবং তার সাথে কিন্তু অবশ্যই তোমাদের এর আগে আমাদের যে ক্লাসগুলো নিয়েছি 3টে ক্লাস, সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে, কারণ একটা প্রপার ফ্লো মেনটেন করে আমরা যাচ্ছি ক্লাস 1, 2, 3, 4, তো এইভাবে কিন্তু তোমরা জিনিসটা দেখে নিও। পরের আমাদের যে প্রশ্ন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে হয়েছিল আমরা জানি, কিন্তু কে সভাপতিত্ব করেছিলেন এই 1885 সালের প্রথম অধিবেশন যেটা জাতীয় কংগ্রেসের হয়েছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন যেটা হয়েছিল 28শে ডিসেম্বর, সেখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। এবং এই জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন। এই প্রথম অধিবেশন যেটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত ছিলেন, তার সভাপতিত্বে এটা হয়েছিল। এটা কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, যেখানে উপস্থিত ছিলেন 72 জন প্রতিনিধি। ঠিক আছে, তো এখান থেকে এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। এছাড়া আমরা কিন্তু জাতীয় কংগ্রেস সম্পর্কে ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের করিয়েছি, সেটা তোমরা দেখে নিও। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? ভারতের প্রথম উদিত হয় কোন রাজ্যে, অর্থাৎ ভারতের সূর্যোদয় প্রথম হচ্ছে ভারতের কোন রাজ্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ, কারণ অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সবথেকে পূর্বতম অঞ্চল এবং সবথেকে ইস্টার্ন মোস্ট পয়েন্টই হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। এই কিবিথু অঞ্চল হচ্ছে সবথেকে পূর্বতম বিন্দু আমাদের ভারতের, যেখানে কিন্তু প্রথম সূর্যের আলো কিন্তু আমরা দেখতে পাই এই জায়গাটিতে। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবেই, অরুণাচল প্রদেশে কিন্তু সবথেকে জনঘনত্ব কম রয়েছে, 17 জন প্রতি বর্গ কিলোমিটারের লোক বসবাস করে থাকে জনগণনা 2011 অনুসারে। এবং এই অরুণাচল প্রদেশের সম্পর্কে তোমরা দেখবে, অরুণাচল প্রদেশ এবং ভারতের যে পশ্চিমতম রাজ্য সেটা হচ্ছে গুজরাট, এদের দুজনার যে টাইমের পার্থক্য সেটা হচ্ছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর আমাদের যে ভারতের যে টাইম সেটা কিন্তু নির্দিষ্ট আছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে। ঠিক আছে, আর জিএমটির থেকে যেটা 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে আমাদের টাইম, যেহেতু আমাদের পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে আমাদের ভারত। এছাড়া কিন্তু এই সম্পর্কে আমরা দেখব যে অরুণাচল প্রদেশ কিন্তু তার সাথে সাথে রয়েছে আমাদের আসাম। আচ্ছা, আসামে কিন্তু আমরা জানি যে চা কিন্তু এখানে বিখ্যাত রয়েছে, এবং কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান রয়েছে যেখানে একশৃঙ্গ গন্ডার রয়েছে সবথেকে বিখ্যাত, এটা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া আসামে কিন্তু বিহু সবথেকে যে গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে, বিহু এই আসামে প্রচলিত রয়েছে, এবং সাত্রিয়া যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা কিন্তু আসামেই আমরা দেখতে পাই। পরবর্তী আমাদের অপশানে দেখতে পাচ্ছি আমাদের নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কিন্তু রয়েছে এক ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি অন্যতম, সেটি হচ্ছে হর্নবিল। এই হর্নবিল ফেস্টিভ্যাল এটা কিন্তু আমরা নাগাল্যান্ডেই দেখতে পাই, পরীক্ষায় বহুবার এটা পরীক্ষায় এসেছে বিভিন্ন এক্সামে। এছাড়া মিজোরামেও কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা উৎসব রয়েছে, বেশ জনপ্রিয়, সেটা হচ্ছে চাপচারকুট। মানে বিভিন্ন কুটকুট যে মানে উৎসবগুলো তোমরা দেখতে পাবে না, চাপচারকুট বলো বা অন্যান্য যে কুটকুট বলে আরও মানে তোমাদের উৎসব রয়েছে। ঠিক আছে, মিমকুট রয়েছে, চাপচারকুট রয়েছে, মানে এই ধরনের কুটকুট থাকবে শেষের দিকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পড়ে তোমরা মুখস্থ রাখতে পারবে, সেটা হচ্ছে মিজোরাম রাজ্য। মানে কুট থাকলেই তোমরা সেটা অপশানে দেখে নেবে যে মিজোরাম কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো দেখব। পরের প্রশ্ন রয়েছে আমাদের, আরও অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, 30টা প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি পদাধিকার বলে কে হয়ে থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগের চেয়ারম্যান যিনি পদাধিকার বলে হয়ে থাকেন অবশ্যই প্রধানমন্ত্রী, পিএমই কিন্তু হয়ে থাকেন এই নীতি আয়োগের চেয়ারম্যান। পরের প্রশ্ন রয়েছে, নীতি আয়োগ সম্পর্কে আগের ক্লাসে বলেছিলাম, নিচের কোনটির অভাবে মানুষের স্কারভি রোগ হয়ে থাকে? তো স্কারভি এটি কি? এটি হচ্ছে আমাদের যে দাঁত বা মাড়ি যে ক্ষয়ে যায় সেই রোগটার কথা বলা হচ্ছে। তো এটি কিন্তু ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন সি এর যে রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এই ভিটামিন সি আমরা বিভিন্ন ধরনের টক ফলে কিন্তু পেয়ে যাই, বিভিন্ন লেবু হতে পারে, বিভিন্ন টক জাতীয় ফলে আমরা ভিটামিন সি পাই। এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর অভাবে কিন্তু স্কারভি রোগ লক্ষণ দেখা যায়। এছাড়া রয়েছে অপশান নাম্বার এ, যেটা হচ্ছে ভারতের আমাদের ভিটামিন এ কিন্তু যার রাসায়নিক নাম রয়েছে রেটিনল। এটি কিন্তু এর অভাবে আমরা দেখতে পাই রাতকানা রোগ।
রাতকানা রোগ বা জেরফথ্যালমিয়া, এই দুটোই কিন্তু আমরা দেখতে পাই ভিটামিন এ এর অভাবে বা রেটিনলের অভাবে। ভিটামিন বি আসলে কিন্তু কমপ্লেক্স আছে, ঠিক আছে। ভিটামিন বি ওয়ানের যদি কথা বলি, সেটা হচ্ছে থায়ামিন, যার অভাবে আমরা বেরি রোগ লক্ষণ দেখতে পাই। ভিটামিন বি ওয়ানের কথা বলছি। এছাড়া ভিটামিন ডি রয়েছে, অপশান নাম্বার ডি। ভিটামিন ডি যেটা হচ্ছে ক্যালসিফেরল এর রাসায়নিক নাম। যেমন আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে ক্যালসিয়াম পাই না, তো ক্যালসিয়ামের ঘাটতির কারণেই কিন্তু মূলত ভিটামিন ডিটা আমরা দেখতে পাই। আর এর অভাবে ছোটদের হয়ে থাকে রিকেট এবং বড়দের হয়ে থাকে অস্টিওম্যালেশিয়া, ঠিক আছে। তো এই ধরনের রোগ লক্ষণগুলো কিন্তু আমরা দেখতে পাই এই ধরনের ভিটামিনের অভাবে। অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে ভিটামিন, আর এই সম্পর্কিত টোটাল একটা কমপ্লিট ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হবে খুব শীঘ্রই। চলো, পরের প্রশ্ন রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং বর্তমান ভারতের চিফ জাস্টিস কে রয়েছেন? জাস্টিস সূর্যকান্ত। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন চিফ জাস্টিস হিসাবে সুপ্রিম কোর্টে। পরের প্রশ্ন, বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে কিন্তু আজাদ হিন্দ বাহিনী এটি গঠন করা হয়। পরের প্রশ্ন, নিচের কোন নদীটি ভারতের একটি পশ্চিম বাহিনী নদী? তো ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে অবশ্যই আমরা জানি যে নর্মদা এবং তাপি বা তাপ্তি রিভার দুটোই হচ্ছে পশ্চিম বাহিনী নদী, কারণ এরা কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে কিন্তু পতিত হয়েছে। তো এগুলো কিন্তু রয়েছে আমাদের পশ্চিম বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর গ্রস্ত উপত্যকার উপর দিয়ে যখন প্রবাহিত হয়েছে না, তখন কিন্তু এই নদীগুলো খরস্রোতা হয়ে গেছে। এই জন্য কিন্তু আমরা এই নর্মদা এবং তাপি এই দুটো নদীর অববাহিকায় কোনো ধরনের বদ্বীপ কিন্তু আমরা দেখতে পাবো না। আচ্ছা, পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ যে ব্লাড প্রেশার রয়েছে সেটা কত? অর্থাৎ নর্মাল যে ব্লাড প্রেশারের রেট রয়েছে সেটা কত? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 120/80 mmHg। অর্থাৎ এই যে আমাদের যে ব্লাড প্রেশার রয়েছে সেটা মাপার যে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে তার নাম কি? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটারের মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশার পরিমাপ করা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে ভারতের কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? তো রাজতরঙ্গিনী যে গ্রন্থ রয়েছে এটি থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এবং রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা রয়েছে। কার লেখা? কলহনের লেখা রয়েছে রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান দিবস অর্থাৎ কনস্টিটিউশন ডে প্রতি বছর কোন দিনটিতে আমরা পালন করে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে যে 26শে নভেম্বর 1949-এ। 26শে নভেম্বর 1949-এ ভারতের সংবিধান এটি কিন্তু গ্রহণ করা হয়েছিল, যার জন্য কিন্তু কনস্টিটিউশন ডে হিসাবে আমরা 26শে নভেম্বর তারিখটি বেছে নিয়েছি। এবং 26শে জানুয়ারি 1950 যেদিন কিন্তু আমরা এই সংবিধানকে সম্পূর্ণ ভারতে কিন্তু কার্যকর করেছি, এবং এই দিনই কিন্তু ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল। এই জন্যই কিন্তু এই 26শে জানুয়ারি আমরা প্রতি বছর রিপাবলিক ডে বা যে আমাদের রয়েছে রিপাবলিক ডে সেটা কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি, বা গণতন্ত্র দিবস হিসাবে, প্রজাতন্ত্র দিবস হিসাবে এই দিনটিকে আমরা বেছে নিয়েছি। তো অবশ্যই দুটো দিনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটো থেকে একটা কোশ্চেন আমাদের চলে আসতেই পারে। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া হচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা। প্রশ্নটি হচ্ছে, এই যে 2026-এ 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস হয়েছে, এখানে চিফ গেস্ট হিসাবে একজন উপস্থিত ছিলেন। তো তিনি কে ছিলেন এবং তার নাম কি? কোন দেশ থেকে তিনি বিলং করছেন, তার নাম কি? সেইটা কিন্তু কমেন্ট সেকশানে সকলেই উত্তরটা জানাবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ডব্লিউবি এক্সাম বা WBPSCর আপকামিং এক্সামগুলোতে দেখতে পাবে। পরের প্রশ্ন, নিচের কোন করটি বা কোন ট্যাক্স ভারত সরকার বর্তমানে সম্পূর্ণ জিএসটির অন্তর্ভুক্ত করেছে? তো এটি কোন কর? অবশ্যই সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পরিষেবা করের যে করটা রয়েছে সেটাকে জিএসটির অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ভারতে জিএসটি 2017 সালে কিন্তু লাগু করা হয়েছে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে, ঠিক আছে। 1 জুন 2017 থেকে এটা লাগু করা হয়েছে 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং অ্যাক্টটি আনা হয়েছিল কিন্তু 2016 সালে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, গাড়ির যে লুকিং গ্লাস বা রিয়ার ভিউ মিরর, মানে আমাদের যে গাড়ি রয়েছে বাইকের বা চারচাকা গাড়ির যে মিররটা রয়েছে যার মাধ্যমে আমরা পিছনের জিনিস দেখতে পাই, বা লুকিং গ্লাস যেগুলো রয়েছে, রিয়ার ভিউ মিরর যেটা রয়েছে, সেই ধরনের যে গ্লাসে কোন ধরনের দর্পণ আমরা ইউজ করি? পরীক্ষায় আসে।
তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ অর্থাৎ কনভেক্স মিরর। এখানে মিরর বলা হচ্ছে, লেন্স নয় কিন্তু। এখানে লেন্সও কিন্তু অপশানে দেবে কনফিউশন করার জন্য, লেন্স হবে না, উত্তল লেন্স নয়, উত্তল মিরর, ঠিক আছে। উত্তল দর্পণ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্নে আমরা আসি। আর দাড়ি কাটার আমাদের পরীক্ষায় এটাও আছে না, যে দাড়ি কাটার সময় বা বিভিন্ন ধরনের আমরা যখন চুল কাটতে যাই, ঠিক আছে, যেখানে, তো সেখানে আমরা কোন ধরনের দর্পণ দেখতে পাই, সেখানে কিন্তু অবতল দর্পণ কিন্তু আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক কে ছিলেন? দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে সুলতানা রাজিয়া। তিনি মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন, 1236 থেকে 1240 পর্যন্ত। যদি এই দাস বংশের কথা বলা হয়, এখানে কিন্তু প্রথম দিল্লির প্রথম বংশই হচ্ছে দাস বংশ থেকে শুরু হচ্ছে, এবং দাস বংশ কিন্তু কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেছিলেন। তোমাদের আমি একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে, যেমন ইতিহাস থেকে, একদম প্রাচীন ভারতের ইতিহাস থেকে টপ কোশ্চেন, মধ্য ভারতের, আধুনিক ভারতের, এইভাবে কিন্তু টপিক ওয়াইজ কিন্তু এই ধরনের একটা ক্লাস খুব শীঘ্রই কিন্তু তোমাদের দিয়ে দেবো। সেরকম ভূগোল থেকেও থাকবে, সংবিধান থেকেও থাকবে, আর এটা প্র্যাকটিস সেট হিসাবে থাকছে, ঠিক আছে। এর মধ্যে আমি ইনক্লুড করে দেবো, মানে পুরো সিরিজটা যদি তোমরা কমপ্লিট করে যাও, তোমাদের পঞ্চায়েতে এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু, মানে তোমরা পারবে না এমনটা কিন্তু হবে না। আর তোমাদের আরেকটা প্রশ্ন চ্যাপ্টার রয়েছে, এখান থেকে আমি এখন প্রশ্ন নিচ্ছি না, তোমরা ভালো করে লক্ষ্য করবে যে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন বা পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্ন বা গ্রামীণ উন্নয়নের উপর, ঠিক আছে, এখান থেকে আমি কোনো প্রশ্ন কিন্তু এখনও তুলিনি। তুলবো যখন টোটাল সিলেবাসটা আমাদের হাতে আসবে, সেখান থেকে কিন্তু প্রতিটা প্রশ্ন থাকবে। শুধু এখন কিন্তু আমি এগুলো নিচ্ছি না, এখন শুধু স্ট্যাটিকের ওপর ফোকাস করছি, যেগুলো তোমাদের প্রতিটা এক্সামে আসবেই এখান থেকে, ঠিক আছে, এগুলো বাদ দেওয়া যাবে না। পরীক্ষায় যেমনই সিলেবাস করুক, এখান থেকে প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি রয়েছে? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু। নেক্সট কোশ্চেন রয়েছে, লোকসভার অধিবেশনের আহ্বান বা স্থগিত করার ক্ষমতা এটি কার হাতে রয়েছে? তোমাদের বলে রাখি যে লোকসভার যে অধিবেশন বা আমাদের যে স্থগিত করা, সেটা কিন্তু ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতির হাতে, এবং রাষ্ট্রপতি চাইলে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা দুজনকে একসাথে কিন্তু আহ্বানও তিনি কিন্তু এটা করতে পারেন। এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল। আর পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, দেখা গেল লোকসভায় যখন অধিবেশন চলছে, তখন লোকসভা স্পিকার সেখানে কিন্তু তিনি সেটা উপস্থাপন করছেন, বা রাজ্যসভার ক্ষেত্রে উপরাষ্ট্রপতি থাকছেন, ঠিক আছে। তো যখন লোকসভা এবং রাজ্যসভাকে একসাথে যুগ্মভাবে অধিবেশন করা হবে, সেটা করতে পারবেন ভারতের একমাত্র প্রেসিডেন্ট। তো যখন সেটা সেই রকম সিচুয়েশান আসবে, সেখানে সভাপতিত্ব কে করবেন? পরীক্ষায় এখান থেকেও এমন প্রশ্ন কিন্তু হয়েছে। তো সঠিক উত্তর সেক্ষেত্রে হবে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভা স্পিকার কিন্তু হবে না, সেক্ষেত্রে লোকসভা স্পিকারই কিন্তু দায়িত্বভার গ্রহণ করবেন, ঠিক আছে। বর্তমানে কে রয়েছেন? ওম বিড়লা রয়েছেন বর্তমান লোকসভা স্পিকার। পরের প্রশ্ন, লাফিং গ্যাস এর রাসায়নিক নাম নিচের কোনটি? তো লাফিং গ্যাস আমরা সকলেই জানি, ঠিক আছে, তো প্রচুর পরিমাণে হাসি। তো এটা কোনটা হবে আমাদের সঠিক উত্তর? নাইট্রাস অক্সাইড। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে, গোবিন্দভোগ চাল এর জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের ধানের, আচ্ছা, গোবিন্দভোগ চালের জন্য বিখ্যাত নিচের কোন জেলাটি, যেটাকে আবার পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? তো আমরা এটা সকলেই জানি যে পূর্ব বর্ধমানকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা, যেখানে গোবিন্দভোগ চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত রয়েছে এটি, যার জন্য এটা কিন্তু জিআই ট্যাগও কিন্তু পেয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে, স্কিপ করবে না কেউ, শেষ পর্যন্ত দেখো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, পেনিসিলিন নামক বিখ্যাত অ্যান্টিবায়োটিকটি কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। তিনি কিন্তু অ্যান্টিবায়োটিক যে পেনিসিলিন সেটার আবিষ্কর্তা ছিলেন। এছাড়া এখানে আমাদের আরও অপশান রয়েছে, সেগুলো থেকে প্রশ্ন আসতেই পারে। তো লুই পাস্তুর তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। কে? লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। আলেকজান্ডার ফ্লেমিং তিনি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছেন। রবার্ট কচ তিনি কি করেছেন? যক্ষা রোগের বা কলেরার যে সমস্ত ব্যাকটেরিয়া সেগুলোকে শনাক্ত করেছিলেন তিনি। এবং এডওয়ার্ড জেনার তিনি গুটি বসন্তের টিকা অর্থাৎ স্মল পক্সের যে টিকা সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছেন। তো এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের আপকামিং পঞ্চায়েত বলো বা অন্যান্য সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য।
এছাড়া আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে। এবং তোমাদের একটা হোমওয়ার্কের প্রশ্ন আমি দিয়েছি, প্রশ্নটি কী ছিল সম্ভবত, হ্যাঁ তোমাদের প্রশ্নটি ছিল সেটা হচ্ছে 2026-এর যে প্রজাতন্ত্র দিবসের সময় আমাদের চিফ গেস্ট বা মুখ্য অতিথি হিসাবে কোন দেশের পিএম বা রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন এবং তার নামটা কমেন্ট সেকশানে সকলে জানাবে, কারণ এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে আসবেই ধরে নাও তোমরা, ঠিক আছে। এছাড়া কিন্তু তোমরা দেখবে যে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 3টে ক্লাস দিয়েছি জিকে সেকশন থেকে। ম্যাথের ক্লাস অলরেডি চলছে এবং পরবর্তী পার্সেন্টেজে পার্ট 1 করিয়েছি এবং পার্সেন্টেজে পার্ট 2 যেটা কিন্তু আগামীকাল আসবে না, তার পরের দিন চলে আসবে, ঠিক আছে। তো আগামীকালই তোমরা মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। ম্যাথের থেকে কীভাবে প্র্যাকটিস সেট নাম্বার 2 থাকবে, প্র্যাকটিস সেট নাম্বার 2 নয় 3 থাকবে, যেটা কিন্তু পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। পার্সেন্টেজে মোটামুটি তোমাদের 3টে ক্লাসের মধ্যেই কমপ্লিট করে দেবো, আর যা করাবো 100% পুরো ওই সিলেবাসের ওপরই আসবে, ওই প্যাটার্নের ওপরই আসবে, ওর বাইরে কিছু হবে না। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করবে। তার কারণ হচ্ছে এখানে তোমরা ক্লাসের যে ফ্রি পিডিএফ সেগুলো তোমরা পেয়ে যাবে। ফ্রি পিডিএফ পাশাপাশি তোমরা কিন্তু কিছু পেইড পিডিএফ রয়েছে এখানে, সেগুলো তোমরা পেয়ে যাবে। যেমনটা তোমাদের বলেছি, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে এগুলো তো চেঞ্জ হচ্ছে না, এগুলো তোমরা এখনই নিয়ে তাড়াতাড়ি পড়ে ফেলো। যত পড়বে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবে। কম্পিটিটিভ এক্সাম মানেই হলো অন্যদের তুলনায় কতটা পারফর্ম করছো সেটা, ঠিক আছে। এটার মানেই কম্পিটিটিভ এক্সামিনেশন। তো অবশ্যই কিন্তু অন্যদের তুলনায় তোমাদের ভালো স্কোর করতে হবে, তাহলে কিন্তু তোমরা এগিয়ে থাকবে। এছাড়া আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে নোটস সেগুলো তোমরা খুব শীঘ্রই পাবে, নোটিফিকেশান আসতে দাও, সবই তোমরা পেয়ে যাবে। এছাড়া পিএসসি সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র এক সপ্তাহের মধ্যে হাতে পেয়ে যাবে। এছাড়া ভূগোল বা ডব্লিউপির অন্যান্য নোটসপত্র সব কিছু চলে আসছে। এই নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো কল করবে না, ঠিক আছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারো। যদি কোনো সমস্যা হয় ম্যাথের সেকশানে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। এবং পার্সেন্টেজে পরবর্তী ক্লাস আসছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা ইউটিউবে দেখছো এবং ফলো করে রাখবে যারা ফেসবুকে দেখছো। অন্যান্য ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। এবং ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স এই সম্পর্কিত যে পার্ট করে তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেগুলো নিয়েও কিন্তু ক্লাস খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। এই যে সিরিজটা চলছে এই সিরিজটা ফলো রাখবে। প্র্যাকটিস সেট 4 থাকছে এখানে, প্র্যাকটিস সেট হিসাবেই কিন্তু আমি এর মধ্যে এটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সকলকে।